শুভেচ্ছা, আপনি ভালো আছেন এই প্রত্যাশা রেখে আমি শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাই স্টার নিউজের ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। গ্লোবাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, খুঁজে দেখি কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি ডায়াসপোরা এবং দেশের ভেতরের জন্য যারা অভিজ্ঞ মানুষ এবং অভিজ্ঞ বিষয়গুলো নিয়ে তাদের একসাথে কাজে লেগে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজের উন্নয়নের পথকে আমরা কিভাবে ত্বরান্বিত করতে পারি এবং সেই আলোচনায় যুক্ত হন আমাদের অভিজ্ঞ খ্যাতসীমান সম্পন্ন ডায়াসপোরা সদস্যরা এবং বাংলাদেশ থেকে বিশেষজ্ঞরা। আর আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেটা বাংলাদেশের জন্য স্বাস্থ্যের খাতে বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে কারণে এই বিষয়টাগুলো নিয়ে আলোচনা করব আমরা। আপনারা জানেন যে গত কয়েক দশকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ করে শিশু মৃত্যু হ্রাস, টিকাদান, সংক্রমণ রোগ নিয়ন্ত্রণে অনেক উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি ডায়াবেটিক্স, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, মানসিক স্বাস্থ্য সমস্যার মতো অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছে। সম্প্রতি আমরা বলতে পারি যে হামের মতো যে রোগের যে পুনরুত্থান সেটাও বাংলাদেশের জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করছে। এই বাস্তবতায় আমাদের একটা বড় প্রশ্ন জাগে, বাংলাদেশ কিভাবে একটা শক্তিশালী সমন্বিত জনগণকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে পারে, একই সাথে যে আমাদের যে বৈশ্বিক যে ডায়াসপোরা মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা কিভাবে একটা সমন্বিত জনবান্ধব একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি। এবং সেই আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ বজলুর রহমান তালুকদার। তিনি একজন অভিজ্ঞ ডক্টর, যুক্তরাষ্ট্রের হিলিংডন হসপিটালে কাজ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে জয়েন করার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা খুবই লাকি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর লিয়াকত আলী। আপনি চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষক, এবং আর একটা বড় পরিচয় যে এই যে ঠিক যে আমাদের যে গত সরকারটি ছিল অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময় যে আমাদের হেলথ রিফর্ম কমিশন গঠিত হয়েছিল তার একজন সদস্য আপনি ছিলেন। আমরা আশা করি যে আজকের যে আলোচনার বিষয়, আজকের জনস্বাস্থ্য এবং আগামীর বাংলাদেশ, আপনাদের দুজনের মধ্য দিয়ে একটা ভালো আলোচনা হবে। আমাদের শোতে যেটা আমরা করার চেষ্টা করি, প্রথমে যিনি ডায়াসপোরা মেম্বার তার যে জার্নিটা, আমরা তার জার্নি দিয়ে শুরু করার চেষ্টা করি। ডক্টর বজলুর রহমান তালুকদার, আপনি সিলেটে জন্মগ্রহণ করেছেন, ইউকেতে এখন চিকিৎসক হিসেবে কাজ করছেন। আপনার জার্নিটা ছোট করে একটু শুনতে চাই। Thank you for giving me opportunity to speak about my experience and how I achieved that platform. Okay, Yeah. so I will share this information with you so it can help other people as well, and those who are interested to study and go to UK. Yes. To do আপনি বাংলায় বলতে পারেন। practice there. Okay, so I was born in Bangladesh. And it was village Shatparia, Bahuwal, Hobiganj. Okay, I was born in a low middle class family. Okay, but my education started in Qaumi Madrasa. Yes. Qaumi Madrasa. My primary education in Qaumi Madrasa, and secondary education was in government madrasa. Okay. So from government madrasa, that time in 1996, I passed SSC. সিলেটের এনএমজি মেডিকেল কলেজ হসপিটালে এমবিবিএস করেছেন। SSC, I passed SSC in 1986. Okay, and I got first class. Yes. And SSC. ইউকেতে কিভাবে গেলেন? বলতেছি। Then after passing Dakil, which is equivalent to SSC from madrasa. Okay. Then I got admitted to secondary education, which is Bindawan Government College in Hobiganj, and I got first class in ACC as well. Then my ambition was to study medicine. Okay, so I attended interview and I got chance in Rangpur Medical College first. Okay. So after Rangpur Medical College, there was a auto migration, and I got auto migration to Sylhet Medical College, and I studied there, and I passed MBBS in 1996. After passing, I was hesitant what to do. Okay. So then one of my classmates who went to UK, and he said that if you come to UK, you'll have better opportunity, okay? But you'll have to work hard, okay? So then I got married with British citizen as well by that time, okay? Yes. So then I went to UK. Then after going to UK, I didn't know what to do there. Yeah. Okay. There are lots of, because
path was not very easy. Okay, and I didn't know how to go through this process. Okay, so that time it was very difficult, and few people only from Bangladesh. এবং এখন তো আপনি ওইখানে যে হেডিংটন যে হসপিটালে কাজ, ওইখানে কাজটা কিভাবে শুরু হয়েছিল আপনার? So first, then I did IELTS exam, which is English language exam, but it was quite difficult for me because my background was madrasa. Okay, my English was not very good, so I had to study English as well. But after trying several times, I passed IELTS. Once I passed IELTS exam, then I set for PLAB exam. PLAB exam was very easy for me compared to IELTS exam, language exam. Okay, language exam was quite difficult. Okay. Because of background. Okay. Because we are not. So আমরা একটু যেহেতু আমাদের আলোচনা একটু দ্রুত করতে হবে, সো আপনি এই যে এখন যেখানে আছেন সেখানে কি ধরনের স্বাস্থ্যসেবা বা ভাষ্য দেওয়ার ক্ষেত্রে যুক্ত আপনি সেখানে আছেন, এবং ইউএসএর যে ইউকের যে স্বাস্থ্য খাত এবং বাংলাদেশের যে স্বাস্থ্য খাত, এর মধ্যে যদি গুরুত্বপূর্ণ একটা দুইটা পয়েন্ট একটু আমাদের সাথে একটু শেয়ার করেন। Okay, so I am practicing in pediatrics. Okay, so once I work in pediatrics, I had to do emergency service as well, and as well as inpatient service. Okay, and neonates as well. Emergency service we provide. It is 24-hour service. Okay, we have on calls as well. On call mean we need to once there is an emergency, we have to cover these things. Okay, so we have on calls as well. But we see all kind of patients in emergencies. But being specialty in pediatrics, we get all referral. Okay. First, GP will see the patient in their surgeries. Okay, then they will call us. Okay. That this patient you need to see because. ওকে, আমরা একটু ডিসকাস আর আপনার কাছে আসবো। প্রফেসর ডক্টর লিয়াকত আলী, আমরা এমন একটা সময় আলোচনা করছি বর্তমানে আমাদের হামের একটা বড় প্রাদুর্ভাব দেখছি, এবং হঠাৎ করে প্রায় আমরা দেখি যে কোনো একটা রোগ খুব ছড়িয়ে পড়ে বাংলাদেশের। সো প্রথমেই একটু আপনার কাছে একটু জানতে চাই, গত কয়েক দশক ধরে বিশেষ করে আমাদের যে টিকা বা অন্যান্য বেশ অগ্রগতি হয়েছে, বাট পাবলিক সেক্টরে বা পাবলিক হেলথে আসলে বাংলাদেশ কোথায় আছে? এই জায়গাতে আমরা একটু দুর্বলতায় আছি। প্রথমত ধন্যবাদ আপনাকে এবং স্টার নিউজের দর্শকবৃন্দকে। আসলে দুর্বল জায়গায় আছি। পাবলিক হেলথের যে পাবলিক সেক্টর যে হেলথের সেই সেক্টরটা ক্রমশ দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আসলে সত্যি বলতে কি, আমরা ব্রিটিশ সিস্টেমটাই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। উপমহাদেশে অন্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস মডেলেরই ব্যবস্থাপনা আমরা পেয়েছিলাম। আপনি যদি প্রথম দিকে আমাদের স্বাধীনতা পরবর্তী ডকুমেন্ট দেখেন, 75 সালে প্রথম যদি ফার্স্ট সেক্টর প্ল্যান দেখেন, তখন তো আলাদা হেলথ সেক্টর ছিল না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। তার চ্যাপ্টার 7 হেলথে সেখানে প্রাইভেট সেক্টরের কোনো উল্লেখ পর্যন্ত নেই। সবই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই রাষ্ট্রের দায়িত্বটা ধীরে ধীরে ওভার দ্য টাইম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এবং দুর্বল হতে হতে এনএইচএসও কিন্তু আগে সে এনএইচএস নেই। 84 সালে মার্গারেট থ্যাচার এসে আক্রমণ শুরু করে, এবং সেই সোনালি দিনের এনএইচএস এখনও ওখানে নেই। কিন্তু তারপরেও ওখানে যেভাবে ধুকে ধুকে হলেও আবার রিভাইভড হয়েছে, আবার কখনো কখনো তাদের কিছু কিছু সরকার তাকে প্রমোট করেছেন। আমাদের দুঃখের বিষয় যে ওভার দ্য ইয়ার্স, মানে আমি বলবো দশকগুলোতে এসে যেটা ঘটেছে সেটা হলো যে পাবলিক সেক্টরের দুর্বল হয়েছে, প্রাইভেট সেক্টর বাড়তে বাড়তে এখন 70% কেয়ার প্রাইভেট সেক্টরে চলে গেছে, এবং তার মধ্যে সবচেয়ে অবহেলিত হয়েছে প্রিভেন্টিভ সেক্টরটা। কেমন আমাদের যেটা সবচেয়ে দরকার ছিল যে প্রিভেন্টিভ সেক্টরে যে জোরদার করা, এবং কিউরেটিভ সেক্টর যেটা পাবলিক সেক্টরের মধ্যেও প্রিভেন্টিভ পার্টটাকে সাধারণত প্রাইভেট সেক্টর টেক আপ করে না, কারণ ওখানে লাভ নেই, প্রফিট নেই। সুতরাং সেখানে তো তারা গুরুত্ব দেয়নি। আর সরকারের যে প্রায় পাবলিক সেক্টর, প্রায় প্রিভেন্টিভ সেক্টর, তার মধ্যে কতগুলো সাকসেস স্টোরি আছে। অবশ্যই ইমিউনাইজেশন একটা সাকসেস স্টোরি, এবং সেইখানে হামের এই বিষয়টা কিন্তু তুলনামূলকভাবে একটা দুর্ঘটনা বলতে হবে। আমরা আসছি সেটা। একটা প্রশ্ন করতে, গুরুত্বটা কেন আমরা দেইনি? একটু এর সাথে ছোট একটু ব্যাকগ্রাউন্ড দিই। আমরা দেখেছি যে যেমন আমি যখন ছোট ছিলাম, আমরা দেখেছি গ্রামে এই যে যাতে রোগটা না হয় তার আগে যে সচেতনতার করার কিন্তু অনেক ক্যাম্পেইন হতো, WHO থেকে শুরু করে সরকারি করে। কিন্তু এখন কি সেটা এখন তো বেশি হওয়ার কথা ছিল? আমি দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেটাকে বলা হয় আমরা ডেমোগ্রাফিক কিছু পরিকল্পনার ফেইলিয়ার। আপনি তবু তো গ্রামে অন্তত কিছু অবকাঠামো রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, ইউনিয়নে দুর্বল সেন্টার হলো আছে, অন্তত উপজেলাতে কিছু হাসপাতাল আছে, একটা চেইন অফ রেফারেল ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে। কিন্তু আপনি নগরে লক্ষ্য করবেন, একটা ছোট হাঁচি কাশি হলেও আপনি ঢাকা মেডিকেলে গিয়ে ভিড় করবেন, অথবা কোনো শহরে, বড় শহরে। তার মানে হলো
তখন কিন্তু 15% লোক ছিল গ্রামে আর শহরে আর 85% লোক ছিল গ্রামে। তো সমস্ত অবকাঠামো গ্রামে নির্মাণ করা হয়েছিল এই ধরুন পাকিস্তান পিরিয়ডের শেষে এবং আমাদের স্বাধীনতার পরবর্তীকালে। কিন্তু ভাবা হয়নি যে মাইগ্রেশন, অর্থাৎ পপুলেশন এক্সপার্টরা কিন্তু প্রেডিক্ট করতে পারতো যে কীভাবে মাইগ্রেশন হচ্ছে, সেটাকে পরিকল্পনা আনা হয়নি। অবশ্যই প্রেডিক্ট করা কিন্তু স্বাভাবিক ছিল, কারণ আমাদের সবকিছু কিন্তু সেন্ট্রালাইজ, কিন্তু পিপলের কাম। এটা কিন্তু উচিত ছিল পরিকল্পনাতে। এটাও আরেকটা আমাদের সমন্বিত পরিকল্পনা নেই। মনে করা হয় চিকিৎসকরাই স্বাস্থ্য ব্যবস্থা রান করবে, এটাই ধারণা করা হয়। এবং চিকিৎসকদের মধ্যে এখন আপনি যদি প্রশাসন দেখেন, ডিজি হেলথ থেকে শুরু করে দেখবেন ক্লিনিশিয়ানরাই যেন রান করতে পারে, পাবলিক হেলথের লোকের প্রয়োজন নাই। হ্যাঁ, অন্যান্য, বুঝছেন কথাটা? আপনি ভালো সার্জন, আপনি ভালো মেডিসিনের লোক, আপনি যেন প্রশাসন বোঝেন, তা তো না। আসলে শুধু চিকিৎসা যে শুধু চিকিৎসকদের যে নয়, এটা যে আসলে সমন্বিত অন্য সেক্টরের লোককে, যেমন পপুলেশন সায়েন্টিস্টদেরকে আনতে হতো, এটা একটা ফেইলিয়ার প্রেডিকশন। ফলে নগরে এখন যে 40% লোক, তারা সবচেয়ে অবহেলিত। হামের প্রাদুর্ভাব সেজন্য ঘটবে ওই সব জায়গাতেই। খুব ইন্টারেস্টিং। আপনার কাছে একটা আসছে, উনি যেটা খুব ভালো একটা বললেন যে আমাদের যে সমন্বিত যে পরিকল্পনার অভাবে আমাদের জনস্বাস্থ্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা সময় আমরা খুব ভালো করেছি, যে পরিমাণ মানুষ শহরে চলে এসছে, এখন তো ওই স্বাস্থ্যসেবা দেওয়ার মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, লোকের ঘাটতি আছে। ইউকেতে আপনি কিভাবে দেখেন তাদের পাবলিক হেলথ সিস্টেমটা আসলে প্ল্যানিং, বা কেন আমরা ওটাকে ভালো বলি? Public health very organized. UK, we have our protocol. Okay, everything has a protocol. Okay, any disease you want to treat. Okay, there is a written protocol there. You have to follow the instruction. What is given instruction? First, you need to see the patient. Once you have seen the patient, you will have to run the investigation. After investigation, start management according to their protocol. Okay, you can't go. এটা তো হলো হসপিটাল একদম আসার পরে, কিন্তু ওভারঅল গভর্নেন্স যেটা উনি খুব বড়ভাবে আমাদের আঙ্গুল তুলে দেখানোর চেষ্টা করেছেন, এই যে নিয়ম কানুন বা সরকারি গভর্নেন্সটা কেন স্ট্রাকচারালি তারা করতে পারে বা কিভাবে করে? There is a system. Main thing is there is a system. Okay, if you see a patient, like once GP will see a patient. Okay, GP is like here private practice. In our country, Bangladesh, okay, private. He will see the patient. Once he can't deal with this one, they will refer to us. Then there is referral system. Okay. System step by step. You'll have to go ahead step by step. Like GP will see the patient, then he can't deal with this one. They will refer to. একটা কথা উনি বলেছিলেন যে আমাদের দেশের যে স্বাস্থ্য সেবা সেটা কিন্তু ব্রিটিশ যে NHS সিস্টেম, এবং সেটা কিন্তু আমি রিসেন্টলি গত বছর ইউকেতে গিয়েছিলাম, আমার সুযোগ হয়েছে ওইখানে একজন ডিরেক্টরের সাথে আলাপ করার। তো তাদের যে হেলথ সিস্টেম দ্যাট ইজ লং টার্ম, এবং ইন টার্মস অফ বাজেট, ইনভেস্টমেন্ট, এভরিথিং ইজ সায়েন্টিফিক্যালি ইভেন ক্যালকুলেটেড। লাইক ইফ আই হ্যাভ 100 people, I need to invest at least this amount of money, this amount of technicians. So how do you see from that perspective এবং বাংলাদেশের কি অবস্থা মনে হয়? Comparatively, so this is, I can share the system, okay, but I don't have details information about, because I am not working that in Bangladesh. Okay, that is আপনার কাছে একটু আসতে চাই, যেটা আপনি বলছিলেন যে আমাদের সিস্টেমের যে প্ল্যানিংটা খুব ঘাটতি হয়, কিন্তু ধরেন হেলথের যে গ্লোবাল এখন বেস্ট প্র্যাকটিস খুঁজে বের করা কঠিন কিছু না। আপনি গুগল করেন কিংবা ইউকেতে যান, ইউএসএ যান, এই প্র্যাকটিসটা কিংবা এই যে গ্লোবাল এবং লোকাল যে কানেকশনস, লার্নিং, শেয়ারিংটা কেন আমরা করি নাই বা করতে পারি নাই? না, আমি তো একটা স্টোরি বললাম যে প্ল্যানিংয়ের প্রবলেম, কিন্তু আরেকটা স্টোরি হচ্ছে, শুনুন, স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা রাষ্ট্রের যে পলিসি। আপনি যদি নিও লিবারাল ইকোনমি, যে লিবারাল ইকোনমি থেকে শুধু মার্কেট ইকোনমি না, কিন্তু মার্কেটকে ইকোনমি যখন অ্যাগ্রেসিভ মার্কেট ইকোনমি হয়ে যায়, যখন স্বাস্থ্য পণ্য হয়ে যায় অন্য পণ্যের মতো, এটা যে একটা স্পেশাল, এটা যে পণ্য হতে পারে না, সেই ধারণা যখন বঞ্চিত হয়ে যায়, তখন প্রাইভেট সেক্টরের থাবা এটা এত বিস্তৃত হয়ে যায়, আমাদের দেশে স্বাস্থ্য পণ্য হয়ে গেল। এবং এই পণ্য হওয়ার ফলে পাবলিক সেক্টর থেকে যে আস্তে আস্তে স্বাস্থ্যের প্রতি যে গুরুত্ব, সেই গুরুত্ব আমি তো আগেই বললাম যে যেটা প্রিভেন্টিভ সেক্টরে যে গুরুত্বগুলো ছিল, এটা ধীরে ধীরে রিলেটিভলি কমে গিয়ে আপনি যদি অর্থায়ন দেখেন, এবং সেই অর্থায়নে আমাদের সেই সময় থেকে বাজেট, সরকারি যে অর্থায়ন, সেটা 1% জিডিপির কোনো অতিক্রম করছে না। আমাদের জনবলের ঘাটতি যদি লক্ষ্য করেন, যে প্রচণ্ড জনবলের ঘাটতি রয়েছে, তো এগুলো সব কিছু একটা সিস্টেমের ব্যাপার। কিন্তু রাষ্ট্রের দর্শন থাকতে হবে যে কতগুলো বিষয়, স্বাস্থ্য এবং শিক্ষা, সেটা যে কখনো পণ্য হতে পারবে না অন্য পণ্যের মতো, সে রাষ্ট্রের দর্শনটা থেকে আমরা সরে গেছি। যেমন ধরেন আমি ইভেন ধরেন ইন্ডিয়া তো আমাদের পাশের দেশ,
এবং থাইল্যান্ডেও আমি রিসেন্টলি গিয়েছিলাম, আমার যেহেতু আগ্রহের জায়গা আছে, তারা পাবলিক হেলথ সেক্টর বিশেষ করে প্রিভেনশনকে যেভাবে গুরুত্ব দেয়, তাদের বাজেটে অ্যাটলিস্ট 5% অফ টোটাল জিডিপি, যেটা আপনি বললেন 1%, গত কয়েকদিন সংসদে এটা আলোচনা হয়েছে, সেটাও 1% জিডিপি ওদের বাড়বে। কিন্তু এটা আসলে মানে আমরা কি বুঝতে পারি না? কারণ দিন শেষে হেলথ ভালো না থাকলে প্রোডাক্টিভিটি বলেন, উন্নয়ন বলেন, কোনোটাই হবে না। এই ফান্ডামেন্টাল চ্যালেঞ্জটা কোথায়? ওই ফান্ডামেন্টাল চ্যালেঞ্জটাই উন্নয়ন দর্শন সম্পর্কে ভাবা হয়েছিল, যে আমরা প্রাইভেট সেক্টরে যে সব বিশাল বিশাল অবকাঠামো গড়ে উঠছে, পাবলিক সেক্টরেও কিন্তু কিউরেটিভ সেক্টরে বেশ কিছু অবকাঠামো গড়ে উঠলো। কিন্তু যেটাকে ইউকের বিউটিটা হচ্ছে যে আপনার প্রথম যে পাবলিক হেলথের যে সিস্টেমটা, এটা অত্যন্ত জোরালো হতে ধাপে ধাপে রেফারেল হয়ে যখন সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারে আসে, তখন একটা স্ক্রিন আউট হয়ে আসে, তাহলে তো আপনার একটা ইকোনমাইজ হয়। তো সেই বিষয়গুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে যে NHS মডেল, যেটা আমাদের আসলে অরিজিনালি ছিল, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে আমাদের 70% প্রাইভেট সেক্টরে চলে গেল। যেই মুহূর্তে প্রাইভেট সেক্টরকে ফর প্রফিট করে ফেলেছে, তখন কি হলো? তখন আমাদের স্বাস্থ্য বিক্রির বিষয় হয়ে গেল। বিক্রির বিষয় হলো আউট অফ পকেট এক্সপেন্ডিচার ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনি যেটা থাইল্যান্ডের কথা বললেন, তার চেয়ে আরও কাছের দেশ শ্রীলঙ্কা হচ্ছে আমাদের। থাইল্যান্ডের একটা মডেল রয়েছে, সেটাও আমাদের জন্য ঈর্ষণীয়, সেটা এবং ইন্ডিয়া পার্টলি। কিন্তু শ্রীলঙ্কার মডেল আপনি যদি লক্ষ্য করেন, সেটাও কিন্তু একই সিস্টেম থেকে ইনহেরিট করেছে, বাট বিউটিফুলি তারা আমাদের চেয়ে এগিয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আমাদের কিছু সাকসেস স্টোরি নেই তা না, আমাদের পাবলিক হেলথও অনেকগুলো, যেমন ম্যাটারনাল মর্টালিটি রেট কমেছে, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, সেটা অনেক দেশের মতো আমাদেরও বেড়েছে। কিন্তু যখন আঘাত আসছে, কোভিডের আঘাত, দেখুন কোভিডের সময় ইউকেও কিন্তু প্রথম দিকে অনেক মিস্টেক করেছিল। হ্যাঁ, ইউকেতেও কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছিলো, বিকজ যে তখনকার সরকার কারেক্টলি অ্যাপ্রোচ নেয় নাই, পরবর্তীতে রেকটিফাই করেছে। আমাদেরও কিন্তু অন্যান্য অনেক উন্নত হাই রিসোর্স কান্ট্রি চাইতে আমরা রেজিলিয়েন্ট ছিলাম। তার কারণ হলো যে আমাদের এই যে পাবলিক হেলথের কিছু অবকাঠামো যেটা ছিল, সেটাই আমাদেরকে রক্ষা করেছিল। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই চাই। আমি একটু শেয়ার করি। জি জি। যেমন রিসেন্টলি মিজেলস আউটব্রেক হয়েছে ইউকেতে। মিজেল আউটব্রেক হওয়ার সাথে সাথে তারা কী করছে, যে পাবলিক হেলথে আমরা যখনই কোনো রাশ নিয়ে আসে এবং উই সাসপেক্ট মিজেলস, ওকে, ইমিডিয়েটলি উই নিড টু ইনফর্ম পাবলিক সার্ভিস। ওকে। অ্যান্ড ওয়ান্স উই ইনফর্ম পাবলিক সার্ভিস, দে উইল আইসোলেট দ্যাট patient, okay? They will start searching background, why it got outbreak, okay? Root cause. They will find out the root cause of outbreak. Why it happened? What child was immunized or not? If it's non-immunized, why it was not immunized? উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে আমরা ছোট একটা বিরতিতে যাবো, তার আগে আপনাকে জাস্ট প্রশ্নটা একটু করে যাই। উনি একটা কথা বলেছিলেন যে পাবলিক সেক্টরটাকে বাংলাদেশে আস্তে আস্তে প্রাইভেট সেন্ট্রিক করার ফলে যে পরিমাণে দরকার বা যে পরিমাণ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেটা দরকার, সেটা আমরা দূরে সরে গিয়েছি। ইউকের অভিজ্ঞতাটা জানতে চাইবে একবার স্পেসিফিক করে। আমাদের দেখি যে অনেক ডক্টর প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরে সে কাজ করে, বিকেলে বা সন্ধ্যার পরে পুরোটাই সে প্রাইভেট সেক্টরে যায়। সেখানে দেখা হয়তো দোষ নেই, কিন্তু দেখা যায় যে সেটা এত প্রাইভেট সেন্ট্রিক হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষের যে স্বাস্থ্যসেবা নেওয়াটা, সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। দর্শক, আমরা খুবই গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করছি, গ্লোবাল বাংলাদেশে আজকের জনস্বাস্থ্য আগামীর বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আমাদের এই আলোচনার ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আপনাকে আবারও আমন্ত্রণ। আমরা আলোচনা করছি আজকের জনস্বাস্থ্য আগামীর বাংলাদেশ। আমরা যে প্রশ্নটি রেখেছিলাম, পাবলিক এবং প্রাইভেট হেলথ সিস্টেমের ইউকের পরিস্থিতি কি, এবং সে আলোকে যদি কোনো রিকমেন্ডেশন আপনার থাকে। ইউকেতে we have both private practice and private government practice, but NHS is a national health service, which is a government, okay, not private, non-private, but there is a private policy as well, okay, and lots of people will have their insurance, and once they have insurance, they will go for private service, okay. So once they will go for private service, যখন তারা প্রাইভেট সার্ভিসের লাগে যাবে আর কি, তখন তারা দেখা যায় যে একই ধরনের সার্ভিস পায় তারা। নো ডিফারেন্স বিটুইন সরকারি এবং বেসরকারির মধ্যে কোনো তফাৎ নাই, ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ নাই। যখনই তারা ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ নাই, তখন আবার এটা ইউকে সরকার কিভাবে এই যেটাতে মূল জায়গা শিক্ষার যে গুণ, মানে আমাদের যে স্বাস্থ্য সেবার যে গুণগত মান, কিভাবে তারা মেনটেন করে সরকার? এই যে বললাম প্রথমে যে বলছে যে প্রোটোকল,
উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য প্রটোকল। Protocol ভাঙলে কেউ যদি ভেঙে প্রটোকল পারে? ভাঙতে পারবেন না। বাংলা কি হয়? প্রটোকল কোনো ভাঙলে আপনি এই যে আপনার লাইসেন্স লুজ করবেন। There is no very interesting discussion. People will complain, and once they will complain, okay, it will go to GMC, and GMC will take away the এবার বাংলাদেশ এটা তো ধরেন প্রোটোকল ভাঙলেও তার ওই যে Protocol লাইসেন্স ভাঙতে বাতিল পারবে করতে না। পলিটিক্যাল না, protocol ভাঙতে আপনি পারবে আলোচনাটা আপনার কাছ থেকে একটু পার্টিকুলার শুনতে চাই। আপনি যেহেতু হেলথ রিফর্ম কমিশনের একজন সদস্য ছিলেন এবং আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের হেলথ সেক্টরে আছেন এবং বাংলাদেশের যে আমরা যেটা বলি যে আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর ছিলেন। দীর্ঘ এই যাত্রা এবং হেলথ রিফর্ম কমিশনে যখন কাজ করেছেন ফান্ডামেন্টালি কি কি জিনিস আপনারা দেখেছেন, কি রিকমেন্ডেশন করেছেন এবং সেইটার কি আলো দেখবে কিনা? আমরা আসলে অনুসরণ করেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে 7টা বিল্ডিং ব্লক রয়েছে, ইনফ্যাক্ট 6টা রয়েছে, আমরা 7টা বানিয়েছিলাম। তো সেইখানে গভর্নেন্স হলো নাম্বার 1, যে আপনাকে আসলে গভর্নেন্সটা সব যদি ঠিক না থাকে, আপনি যতই বাজেট বৃদ্ধি করুন, যতই লোকবল করুন, এই যে কোয়ালিটি কন্ট্রোলের কথা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করুন, করা যাবে না। তো আমাদের গভর্নেন্সের মধ্যে এক বিশাল সমস্যা রয়েছে। আমরা যেমন একটা এক্সাম্পল বলি, আমাদের যে মহাপরিচালকের অফিস, সেখানে ফ্যামিলি প্ল্যানিং, নার্সিং, তারপরে ক্লিনিক্যাল সার্ভিস আর এডুকেশন এইভাবে বিভক্ত করা রয়েছে। আমরা বলেছিলাম যে না, এটাকে ক্লিনিক্যাল সার্ভিস আর পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, তাহলে এটা আলাদা একটা ডিজি হতে হবে। আর হলো এডুকেশন রিসার্চ একটা, আর কেয়ার একটা। তো এই যে একটা রিফর্মের কথা বলা আছে, এই ধরনের গভর্নেন্সে অনেকগুলো রিফর্ম করা আছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য এবং ইন্টারসেক্টরাল কোলাবোরেশনের জন্য পার্মানেন্ট হেলথ কমিশনের কথা বলা আছে। তো এইগুলো বলা আছে, তার সাথে বাজেট বৃদ্ধি, অবশ্যই বাজেট বৃদ্ধি, যেটা আইডিয়ালি WHO-র যে কথা, যেটা প্রেজেন্ট গভর্নমেন্টও বলছেন যে 5% জিডিপিতে উন্নীত করবে, একবারে না, ধাপে ধাপে, এখন 1% হোক 2% হোক। কারণ আপনাদের যদি প্রাইভেট সেক্টরকে সহ ধরি, তারপরেও 2.6%-এর উপরে আমাদের জিডিপি ব্যয় হয় না, সরকারের 1%-এর নিচে থাকে। তো সেইখানে ধাপে ধাপে বৃদ্ধি করা, কিন্তু সেটা করলেই হবে না, ম্যানেজমেন্টের ক্যাপাসিটি থাকতে হবে, নাহলে মানে অপচয় হবে, দুর্নীতি হবে। হিউম্যান রিসোর্সে 30-40% সিট মানে যেগুলো অনুমোদনও রয়েছে সেগুলো ভ্যাকেন্ট রয়েছে, তো সেগুলো তাড়াতাড়ি পূরণ করা এবং আরও লোক নেওয়া। তো এই বিষয়গুলো রয়েছে। তার সাথে হলো যে ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য সাপ্লাই, আর পার্টিকুলারলি নগর স্বাস্থ্য, আমি আগেই বলেছিলাম শুরুতে, নগর স্বাস্থ্য আমাদের বিস্ফোরণ। উনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন যে ইউকেতে প্রাইভেট স্বাস্থ্যসেবা এবং সরকার একই, এবং কেউ যদি কোনো ধরনের রুলস ব্রেক করে তাহলে ইমিডিয়েটলি দে গট দ্য পানিশমেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর মেনটেনিং ভেরি স্ট্রিক্টলি। বাংলাদেশে আমরা প্রায় নিউজ দেখি, পার্টিকুলার বিশেষ করে প্রাইভেট সেক্টরে, যে লাইসেন্স ছাড়া এখন চিকিৎসা দিচ্ছে। তারপরে এমন ডাক্তার ওইখানে বসছে, তার হয়তো যেমন রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি একটা ইনভেস্টিগেশন দেখেছি, এই যে আমাদের ঢাকায়, আপনি বুঝতে পারছেন, এমন একজন সে ওইখানে ট্রিটমেন্ট দিচ্ছে, তার সার্টিফিকেটে নাই। এইটা কেন স্ট্রিক করছে না যে আমি ব্যাঙের ছাতার মতো প্রাইভেট হসপিটাল? দেখুন, আসলে যেটাকে বলা হচ্ছে যে টেকনিক্যালি BMDCর কিন্তু সেই ক্যাপাসিটি রয়েছে যে কারো লাইসেন্স বাতিল করা, কিন্তু আপনি ওই যে রাজনীতির ওভারঅল প্রভাব থেকে আপনাকে প্রথমত রাষ্ট্রের পরিচালনা যদি ট্রান্সপারেন্ট না হয়, স্বচ্ছ না হয়, জবাবদিহিতামূলক না হয়, তাহলে একটা সেক্টরের কাছ থেকে আপনি সব কিছু আশা করতে পারবেন না। দ্বিতীয়ত হলো অনেকগুলো আইনের অভাব রয়েছে। আমি যখন গভর্নেন্স বলছি, আমরা অনেকগুলো আইনের কথা বলেছি। BMDC লকে আপ টু ডেট করতে হবে। প্রাইভেট সেক্টর, আপনি যে প্রাইভেট সেক্টরে এইভাবে যে অনিয়ন্ত্রিতভাবে যায়, আপনি কি দিয়ে চলছে জানেন? 1982 একটা অর্ডিন্যান্স দিয়ে, হ্যাঁ, সেই 1982 সেই অর্ডিন্যান্স, হ্যাঁ, যেটা তাও ওভারঅল প্রাইভেট সেক্টরের যে প্রাইভেট প্র্যাকটিস নিয়ন্ত্রণ আইন, কিন্তু প্রাইভেট সেক্টরে যে সম্মিলিত সব কিছু মিলিয়ে যে এখনকার সময়ের, আপনি তখনকার যুগে একটা 50 mA এক্সরে দিয়ে একটা ল্যাবরেটরি খোলা, ওইটা এখনও আছে। আপনি মানে এখনকার ভাবতে পারবেন। যখন রিফর্ম কমিশনে কাজ করেছেন, এগুলো তো দেখেছেন, এগুলো সব কিছু আমাদের 370 পৃষ্ঠার রিকমেন্ডেশনে প্রবলেম আছে, সলিউশন লেখা আছে, সবই পড়লে আপনি দেখবেন। তো ওই জিনিসগুলোকে আপডেট করতে হবে। আপনার যদি আইন, যেমন এই যে সিস্টেমটা, যে অ্যাক্রেডিটেশন ল, যেটা হাসপাতালগুলো যদি অ্যাক্রেডিটেড না থাকে, ওটা ক্যান্সেল যদি না হয়, তাহলে আপনি কি করে ওই যে গাইডলাইন বলছেন, যেটাকে প্রোটোকল বলছেন, ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ লাগবে, না করলে যে তার লাইসেন্স বাতিল হবে, তাহলে এটার অ্যাক্রেডিটেশন সিস্টেম থাকতে হবে, সেগুলো নেই। এগুলো অনেক কিছু। আরেকটা বিষয় নিয়ে আলোচনা আমি একটু বলি। জি, এই যে বলছেন যে প্রোটোকল, গাইডলাইন অথবা গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, বুঝছেন, গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন ইজ হেয়ার ইন দিস, বাংলাদেশও আছে, বাংলাদেশে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের মধ্যে সততা নাই এবং ইমপ্লিমেন্ট নাই। ওই যে বললাম যে এগুলো করতে গেলে যে স্বচ্ছতার সঙ্গে ম্যানেজার নিয়োগ করতে হবে।
আমি যদি এখন মানে সব কিছু ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি বা গভর্নিং যারা আছে তাদেরকে যদি স্বচ্ছভাবে নিয়োগ না করি এবং যারা মাঠ পর্যায় থেকে অভিজ্ঞতা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করে উঠে আসলো তাদেরকে যদি না নিয়োগ করা হয় তাহলে হলো কি যে হাজার অন্য টেকনিক্যাল ক্যাপাসিটি থাকলেও এটা ম্যানেজ করতে এক্স্যাক্টলি পারবে না। আমরা একটু ট্রাস্ট নিয়ে একটু আলোচনা করতে চাই ট্রাস্টের কথাটা আমাদের ইভেন ধরেন আমিও যদি এখন ধরেন একটা ডাক্তারের কাছে যাই কেন যেন প্রথমে একটা প্রশ্ন তৈরি আসলে কি ভালো সেবা পাবো কিনা এবং সে কারণে আমি নিজে যেহেতু একসময় সাংবাদিকতা করতাম তখন নিজে আমি ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন রিপোর্ট বিশেষ করে বাংলাদেশের গরিব মানুষ ইন্ডিয়া চলে যায় গরিব মানুষ থাইল্যান্ডে যাইতে চায় কারণ দে ডোন্ট হ্যাভ এ ভেরি ট্রাস্ট অন দ্য পাবলিক হেলথ সিস্টেম ইউকেতে এই যে ট্রাস্টটা কিভাবে সরকার বা মানুষ ট্রাস্টটা কিভাবে বিল্ড করে We prioritize our patient. Patient is first, okay? And we give honest and good service there, okay? ওকে But once we see a patient, because they will have to trust you, okay? If patient doesn't trust you and parents doesn't trust you, they will not come back, okay? They will start complaining, okay? Suppose I'm working as a junior doctor, okay? ওকে On me, parents or patient doesn't have any trust, okay? Then they think that I have some weakness there, okay? সেক্ষেত্রে যদি তার কি কমপ্লেইন করার সুযোগ আছে No, he will not tell anything in front of me. He will go immediately to my boss, okay? ওকে Then my boss will call me, okay? দ্যাট ইজ দেয়ার ইজ অলসো There is- সিস্টেম there is a ভেরি ইন্টারেস্টিং system. আপনি There is যেহেতু a নিজে system. একজন পাবলিক হেলথ There নিয়ে is কাজ a system there, okay? বাংলাদেশে এই ট্রাস্টের জায়গাটা কেন হয় বা ওইটার দেখুন এইগুলো একটা মাল্টিফ্যাক্টরিয়াল সমস্যা রয়েছে এখন একজন চিকিৎসককে যদি 100টা রোগী দেখতে হয় আপনার যে পরিমাণ ভিড় এবং তার সাথে আরও সমস্যা মানে চিকিৎসক এবং নার্সকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ভেবে চিকিৎসক নার্সের সংখ্যা বাড়াতে থাকে অনেকে কিন্তু একজন ধরুন বাইরে একটা অ্যাটেন্ডেন্ট যদি না থাকে একটা উপজেলার কথা চিন্তা করেন ডাক্তারের বাইরে একটা অ্যাটেন্ডেন্ট নেই বহু বছর ধরে এই যে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা সহায়ক জনশক্তি সেই জনশক্তি কিন্তু বহু বছর নিয়োগ হয়নি বহু গ্যাপ রয়েছে এখন সেই অ্যাটেন্ডেন্ট যদি ঠিকমতো লাইন না ধরিয়ে ঢোকায় একসঙ্গে 8জন 10জন ঢুকে যাচ্ছে আপনি তাকে একটা মা আমার সদ্য মা কি বা বোন কীভাবে তার সমস্যার কথা বলবে ডাক্তারকে একই সঙ্গে 8-10 জন ঘাড়ের উপরে চিকিৎসকের এবং বেরিয়ে যে কারো কাছ থেকে একটু যে পরামর্শ নিয়ে ওষুধটা কী করে খাবো সেটা নেই সুতরাং এটা হচ্ছে শুধুমাত্র চিকিৎসক বা এদের সমস্যা না এটা হচ্ছে একটা সিস্টেম প্রবলেম এই সিস্টেম প্রবলেমটা যদি সমাধান করতে হয় তাহলে আপনাকে ওই যে 6টা-7টা বিল্ডিং ব্লক বললাম আপনার ডকুমেন্টগুলো পড়তে হবে আমাদের দেশে আরেকটা যেমন হামের কথাই আপনাকে আসি দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে আমি বলি ইনস্টিটিউশনাল মেমোরির খুব অভাব আজকে একটা গভর্নমেন্ট পাল্টালো বা একটা সরকার পাল্টালো বা একটা দল পাল্টালো সাথে সাথে আবার অনেক কিছু পাল্টে গেল আগের যুগে সব বস্তা বন্দি হয়ে গেল কিন্তু তা তো হওয়া উচিত না এই যে আমাদের হামের যে টিকাটার সমস্যাটা হলো আগের যুগের সিস্টেমটা একটা চালু ছিল সিস্টেমটা পাল্টাতে গেলে আমাকে ফেজিং আউট করতে হবে আমার পরিকল্পনা লাগবে তার বদলে আমি হঠাৎ একটা পরিকল্পনা করলাম করার ফলে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল আমার টিকার গ্যাপ হয়ে গেল হ্যাঁ আমরা তো অনেক আলোচনা বা বিভিন্ন সমস্যার কথা শুনলাম আমরা আরেকটু বিরতিতে যাব আমরা সমাধানের পথটা একটু খোঁজার চেষ্টা করব বিশেষ করে আপনার মতো মানুষ আমরা গ্লোবালে যে ডায়াসপোরা মেম্বার আছে তারা কিভাবে এই ক্ষেত্রে হেল্প করতে পারে প্ল্যানিংয়ে এক্সিকিউশনে দর্শক আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ আমরা আজকে আলোচনা করছি আজকের জনস্বাস্থ্য আগামীর বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আমরা এই আলোচনার ছোট্ট একটা বিরতিতে যেতে চাই আশা করি ফিরে এসে আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ আবারও আমন্ত্রণ আপনাদের আমরা আলোচনা করছি আজকের জনস্বাস্থ্য আগামীর বাংলাদেশ নিয়ে আপনার কাছে ছিলাম প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্বাস্থ্য ইজ ফান্ডামেন্টাল আমরা বলি বেসিক রাইটস এবং এইটা হচ্ছে আমার কাছে মানে সবচেয়ে বড় রাইটস কারণ আপনার স্বাস্থ্য ভালো না থাকলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না নেশন বিল্ডিং করতে পারবেন না যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি সলিউশনটাকে বিশেষ করে আমরা যদি ডায়াসপোরা মেম্বারদের কথা বলি আমি নিজে দেখেছি ইউকে কানাডা অস্ট্রেলিয়া ওইখানে ওনার মতো অনেক রিসোর্স পার্সন তারা বাংলাদেশের জন্য কাজ করতেও চান বাট হোয়েন দে উড লাইক টু ওয়ার্ক উইথ বাংলাদেশ দে ফেস লট অফ চ্যালেঞ্জেস এই অপরচুনিটিটাকে কীভাবে দেখছেন এবং কীভাবে কাজে লাগানো যায় প্রথমত এটা রাষ্ট্রের যারা টপ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নেবেন তাদের ফিলসফি ঠিক করতে হবে রাষ্ট্র দর্শন সেই রাষ্ট্র দর্শনে স্বাস্থ্য এবং শিক্ষাকে তারা রাষ্ট্রের দায়িত্ব মনে করেন কি না আমাদের কনস্টিটিউশনে যদিও লেখা আছে 18-15 এবং 18 ধারাগুলোতে যে দায়িত্ব কিন্তু ওখানে আবার একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা হচ্ছে ইট ইজ নট কনস্টিটিউশনালি মানে এটা লিগালি অবলিগেটরি না এটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ যে এটা অবলিগেটরি না কেমন তো সেই জায়গাতে বেরিয়ে এসে তাকে একটা অবলিগেশন ফিল করতে হবে
এবং সেই ক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাটলিস্ট আমরা সেটা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ারকে রাষ্ট্র ডিক্লেয়ার করতে হবে কনস্টিটিউশন অব্লিগেশন হিসেবে আরও বেশি করে। দ্বিতীয় হচ্ছে যখনই আপনি এটা করবেন তখন আপনাকে পিএসসি কেন্দ্রিক হেলথ রিফর্মটা করতে হবে, যে রেফারেল সিস্টেম শহরে হোক আর গ্রামে হোক পিএসসি কেন্দ্রিক রেফারেল সিস্টেম করতে হবে। ফরচুনেটলি আমাদের যিনি এখন বর্তমান রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান, তিনি ইউকেতে দীর্ঘ সময় থাকাতে উনি এনএইচএস মডেল সম্পর্কে যথেষ্ট উনি অবগত এবং ফরচুনেটলি এখন যেগুলো স্টেপগুলো বলা হয়েছে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ অর্থাৎ জনবলের যে অন্তত পক্ষে 1% হোক 2% হোক যেটাই আপনার যদি মানে অর্থের বরাদ্দ বৃদ্ধি হয়, বাজেটে যদি 1% বরাদ্দ বৃদ্ধি হয় আমরা বলবো যেটা স্বাগত। কিন্তু তার সঙ্গে উনি যেটা প্রাইমারি হেলথ কেয়ারের উপর গুরুত্ব, প্রিভেন্টিভ কেয়ারের উপর গুরুত্ব অনেকবার উনি পাবলিকলি বলেছেন, ম্যানিফেস্টোতে রয়েছে। আমরা দেখছি যে তাদের পলিসিতেও আমি দেখছি নগর স্বাস্থ্যকেন্দ্র ডিক্লেয়ার্ড হয়েছে যে 170টা নগর স্বাস্থ্যকেন্দ্র ওয়ার্ডে ওয়ার্ডে হবে, যেটা অত্যন্ত পজিটিভ। আপনি খুব ভালো একটা কথা বলেছেন। আমি নিজেও দেখি, যেহেতু আমি গবেষণা করে কাজ করার চেষ্টা করি, বর্তমান যে প্রাইম মিনিস্টার তারেক রহমান উনি ওনার মন্ত্রিসভা বলেন কিংবা অ্যাডভাইজার অনেক ডায়াসপোরা মেম্বারকে যুক্ত করেছেন হু হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাডভান্স দ্য কান্ট্রি। আপনার মতো মানুষ যারা আছেন, আপনি তো ইউকেতে কাজ করছেন, আপনারা কিভাবে বাংলাদেশে পার্টিকুলার হেলথ সেক্টরে কন্ট্রিবিউট করতে পারেন with your knowledge, research, any area where you think you can or you would like to contribute? So we can come back. This is one thing. Okay, once we get retirement, after getting retirement, we can come back and start working in private sector as well. This is one way of helping. Okay. And other way to giving some advice. Okay, like I have lots of Bengali friends in UK as well. Some of them are retiring and some of them will retire very soon. Okay? So once they are planning to build a hospital in Sidet as well. Okay, this is probably you have Sildon Hospital. Yes. Sildon Hospital. Okay, so they are trying to build a specialist hospital maintaining UK standard. Okay. And they will come back after retirement. They will come back and they will practice there. এটা তো আপনি তো ধরেন ফার্স্ট জেনারেশনের মানুষ, আপনার ছেলে মেয়েরা কি বাংলাদেশের আগ্রহ নিয়ে আসবে? যেমন সুন্দর একটা প্রশ্ন করছেন, বুঝছেন? যেমন আমার 2 বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স হলো 25 বছর। So she did primary and secondary education in the UK. Okay, after then she got GCSE. She did very good result. But year level she did medium result. Okay, so she didn't get chance there. তখন কি বাংলাদেশে chance to medical college there. So I sent her to come to Bangladesh to do medicine. Oh, very interesting. Okay. Okay. So she has done MBBS here now. Now she's doing internship here. ওকে, আপনার কাছে একটু আসতে চাই শেষের দিকে আমরা আলোচনার। হেলথ যেটা আমরা আগামীর বাংলাদেশ এই যে বলছি, যেখানে আসলে আগামীর বাংলাদেশ মানে হচ্ছে সুস্থ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ মানে হচ্ছে হেলথ সেক্টরটা এস্টাবলিশ করা লাগবে। এই হেলথ সেক্টরে কোন কোন একেবারে ফান্ডামেন্টাল থিং এই সরকার আজকে থেকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমি অনুরোধ করব যে ইনস্টিটিউশনাল মেমোরির কথাটা বলছিলাম, যে একটা হেলথ সেক্টর রিফর্ম কমিশন 370 পৃষ্ঠার একদম খুব ডিটেল 6 মাস রিপোর্ট আমরা পরিশ্রম করেছি, ওটা পড়বেন। শুধু তা না, ম্যানিফেস্টোতে সেগুলো রিফ্লেকশন রয়েছে, একদমই অ্যালাইন্ড আছে। কিন্তু আমাদের যে বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো ছিল ক্ষমতাসীন দলের, তার সাথে যে ওয়ার্ক প্ল্যান, তার সাথে আমাদের অনেকগুলো হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি ইত্যাদি যেসব কৌশলপত্রগুলো রয়েছে এগুলো অ্যালাইন্ড রয়েছে। এগুলো ভালো করে নজর করে যদি এক ধরনের পরিকল্পনার মধ্যে, যেটা অনেক দূর ওনারা শুরু করেছেন, আমি বলবো অত্যন্ত আশাব্যঞ্জক কিছু কাজ স্টেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোকে এগিয়ে নিয়ে যেয়ে প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড স্বাস্থ্যসেবা, রেফারেল সিস্টেম, ইনক্রিজড সরকারের দায়িত্ব এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ, নন নিয়ন্ত্রণ বলতে ডিসকারেজ করার চাইতে যেটা সিস্টেমকে স্ট্যাবলিশ করা, এবং তার সাথে আমাদেরকে যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমিয়ে এনে কোয়ালিটি স্বাস্থ্যসেবার জন্য দেওয়া, এবং তার ক্ষেত্রে গবেষণা একটা ফান্ডামেন্টাল বিষয়। আপনার যদি এভিডেন্স বেস না হয়, এভিডেন্স জেনারেট করতে গেলে গবেষণা লাগবে, এবং সেই ক্ষেত্রে ডায়াসপোরার কথা যেটা ডক্টর তালুকদার বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাকে এক্সাম্পল বলি যে কোভিডের সময় আই ওয়াজ ওয়ান অফ দ্য হেলথ অ্যাডভাইজার, আমার পাবলিক হেলথ অ্যাডভাইজার, রাজশাহী ডিভিশনের দায়িত্ব আমার ছিল, আমরা 8 ডিভিশন 8 জন অ্যাডভাইজার। তখন আমরা কিন্তু এই যে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া এবং অন্যান্য যারা গ্রুপ রয়েছেন বাইরের,
তারা কিন্তু অ্যাক্টিভলি আমাদের গাইডলাইন তৈরিতে, আপডেট তৈরিতে অ্যাক্টিভলি সহায়তা করেছেন। এবং যখন আমরা ওই যে ভ্যাকসিন যে আগে আগে বাংলাদেশে এসেছিল কোভ্যাক্স থেকে, সেটাতে কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। Specific example. This is very interesting. হ্যাঁ। That is the exact objective of this show, Global Bangladesh. এক্স্যাক্টলি, ওনারা কিন্তু কোভ্যাক্সকে মানে কনভিন্স করার ব্যাপারে, ওইটার ব্যাপারে কিন্তু তাদের একটা ভালো রোল ছিল। এবং বিশেষ করে গাইডলাইন, প্রোটোকল তৈরিতে অ্যাক্টিভলি আমরা যোগাযোগ রাখছিলাম। তারা বেশ কয়েকটা ভলিউম, আপডেটেড ভলিউম বের করেছে। এবং সেটা স্ট্রেনদেন এখন কি করা এখন যায়? দরকার হচ্ছে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা। কিভাবে? ইনস্টিটিউশনালাইজ করতে সরকারের যে প্ল্যানিং, যেটা পার্শ্ববর্তী দেশগুলো, আজকে পার্শ্ববর্তী দেশ যে এগিয়েছে, বা চায়নার কথাই ধরুন না, তাদের তো ডায়াসপোরার সহায়তা ছাড়া তো তারা এগোয়নি। তাদের কিন্তু এই যে যাদের এক্সপার্টিস বাইরে রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে গবেষণা, এভিডেন্স জেনারেশন, প্রোটোকল জেনারেশন, গাইডলাইন ইত্যাদি, সেগুলো ক্ষেত্রে কিন্তু সরকারের একটা বড় অংশ হতে হবে যে আমাদের গ্লোবাল যে কমিউনিটি রয়েছে, সেই গ্লোবাল কমিউনিটিকে এক করা। সেই ক্ষেত্রে আমি বলবো একটা আশাব্যঞ্জক যে আমাদের, আপনি যেমন বললেন সরকারের সার্বিক ব্যাপার, আমি হেলথের ক্ষেত্রে বলতে পারি যে হেলথের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো হয়েছে তার মধ্যে কিন্তু বাইরের বেশ কয়েকজন এক্সপার্টের ভূমিকা ইভেন এখানে আমরা দেখা আরেকটা গেছে। জিনিস আমি বলতে চাই, আলটিমেটলি নেশন বিল্ডিং এর ক্ষেত্রে পলিটিক্স ইজ দ্য কি, এবং পলিটিশিয়ানরাই কিন্তু সরকার গঠন করে, দেশ চালান। গত নির্বাচনে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু প্রমিনেন্ট ডায়াসপোরা মেম্বার এবং পলিটিশিয়ান, আমরা তাসনিম যারার নাম বলতে পারি, আর অনেকে যারা সরাসরি ইটস এ গুড সাইন। আপনার কাছে একটু জানতে চাই যে আগামীর যে বাংলাদেশ, সেখানে যে হেলথ ছাড়া তো সম্ভব না, ডায়াসপোরা মেম্বাররা কোন কোন ভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারে টু বিল্ড এ বেটার হেলদি নেশন? Okay. So to build a health nation, need workforce. ওকে, First of all, need workforce and good quality workforce. Okay, and to build a good quality workforce, need good education. Standard of education should be very good. Okay, and equivalent to standard of other countries like Singapore, India. India's doctors are much better than Bengali. Why? Because they have education is quite good. ওকে। স্ট্যান্ডার্ড অফ এডুকেশন সেই স্ট্যান্ডার্ড কিভাবে মেইনটেইন হয়, কিংবা আপনি যেখানে ইউকেতে থাকেন? যেমন বাংলাদেশের লেখাপড়া, যেমন আমার মেয়ে এই লেখাপড়া করতেছে, বুঝছেন, নট ব্যাড আইটেম সিস্টেম দিস অ্যান্ড দ্যাট, বুঝছেন। কিন্তু যখন ইংলিশের ব্যাপারে আসে তখন কোয়ালিটি অফ স্পিকিং ইংলিশ ইজ ভেরি পুয়ার। ওকে, Okay, so if you want to provide a good quality service, you'll have to have good quality of education as well, good quality of communication. Okay, we'll have to speak. Okay, we'll have to build a rapport. We'll have to build a trust with patient and. দিস ইজ এ বিগ এরিয়া। আমি হয়তো এইটা আরেকটা এপিসোড করা যাবে, যেমন এটা ফান্ডামেন্টাল একটা জিনিস তুলেছেন যে আমাদের কোয়ালিটি এডুকেশন, হেলথ এডুকেশন ইজ ফান্ডামেন্টাল, দেন দ্যাট ক্যান বি ট্রান্সলেট বেটার। আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটি আছে বা হেলথ এডুকেশন সিস্টেম আছে, কি অবস্থা বইখানে? এটা নিজেই আরেকটা বিস্তৃত আলোচনার দাবি রাখে। কিন্তু একটা ব্যাপার বলি যে আসলে এডুকেশন সিস্টেমেও আমাদেরকে ওই যে প্রাইভেট ভার্সাস পাবলিক, দেখুন ৭৮টা প্রাইভেট মেডিকেল কলেজ হয়ে গেছে, যেখানে নিয়ন্ত্রণের এবং পলিটিক্যাল ইন্টারফারেন্স অনেক বেশি হয়ে গেছে। যেখান থেকে পাবলিক সেক্টরেও যে সবগুলো মেডিকেল কলেজ হয়েছে, সেগুলো কিন্তু অধিকাংশই ইনফ্লুয়েন্সের ফলে ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে আপনাকে প্রথম কথা, আমি আবারও ঘুরে ফিরে একই কথা, যে রাষ্ট্রের পলিসি আগে ঠিক হতে হবে, রাষ্ট্রের দর্শন, যে আমি আসলে সত্যি কোয়ালিটি এডুকেশন চাই, কোয়ালিটি সার্ভিস চাই। সেই ক্ষেত্রে এডুকেশনের যখন কোনো নতুন মেডিকেল কলেজ বা নতুন ইনস্টিটিউশন, নতুন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, আমি কি পলিসিতে করছি, এবং যদি একটা প্রাইভেট সেক্টরে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মিডল ক্লাসও জমি জমা বিক্রি করে যখন ছেলেকে মেয়েকে পড়াচ্ছে, ও কিন্তু রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট চায়। তার রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্টের এথিক্যাল পার্টটা এবং কোয়ালিটি পার্টটা তখন তার কাছে মুখ্য হয়ে ওঠে না। তাহলে রাষ্ট্রকে ভাবতে হবে যে কতগুলো এডুকেশন এবং হেলথ, এটা পাবলিক পণ্য হতে পারে না। এবং এটা তো গ্লোবাল একটা ইকোসিস্টেম ছাড়াও সম্ভব না। প্রতিনিয়ত নতুন রোগ আসছে, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ হচ্ছে। আমরা জানি না 2 বছর পর আবার কোভিড আসবে কিনা, নতুন কিছু। সেক্ষেত্রে যে গ্লোবাল যে ইকোসিস্টেম, পার্টিকুলার ডায়াসপোরা মেম্বার, গ্লোবাল প্র্যাকটিস এবং বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পলিসি, এই 4টার সমন্বয় কতটা জরুরি? এটা আপনাকে রাজনৈতিকভাবে স্থির করতে হবে। আমি কি একটা ওয়েলফেয়ার স্টেটে থাকবো, না আমি টিপিক্যাল মানে যেটাকে বলা হয় মার্কেট কেন্দ্রিক পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থাকবো? যেহেতু ওয়েলফেয়ার স্টেটে থাকি, তাহলে রাষ্ট্রের কতগুলো বিষয় আমার রাষ্ট্রের দায়িত্ব। সেইখানে আমি পাবলিক সেক্টরকে, প্রাইভেট সেক্টরকে অনিয়ন্ত্রিতভাবে প্রফিটের দিকে যাব না, এমনকি রাষ্ট্র প্রফিট করার আগে চিন্তা করবে। তো এই জিনিসগুলো যদি স্থির না হয়,
তখন শুধুমাত্র একটা সেক্টরকে ফেরেস্তা বানানো সম্ভব হয় না। আপনার কি অভিমত, বিশেষ করে যেটা বললাম আগামী 2 বছর পরে যদি নতুন করে আর একটা ডিফারেন্ট ধরনের কোভিড আসে, সেক্ষেত্রে যে গ্লোবাল, এখন তো দৃশ্য ছোট হয়ে গেছে কমিউনিকেশনস নানা কারণে, সেখানে ডায়াসপোরা গ্লোবাল ব্রেস্ট যেটা আমি বলছিলাম, এইটা কিভাবে স্ট্রেনদেন বাংলাদেশ করতে পারে র্যাপিডলি, কুইকলি অ্যান্ড উইথ এ কোয়ালিটিভ ওয়ে? এখন মনে করেন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা বুঝছেন, যদি নিউ ডিজিজ যদি আউটব্রেক করে তখন তো একটা সময় রাখে, একটা নির্দিষ্ট সময় লাগবে বুঝছেন। কিন্তু সময়, কারণ ভ্যাকসিন যদি আপনি যে নতুন ভ্যাকসিন যদি কী করতে চান, মার্কেটে নিয়ে আসতে চান, একটা সময় লাগবে। এগেনস্ট ডিজিজ, প্রথম ডিজিজটা কী হতে হবে, একটা নির্দিষ্ট স্টেজে যাইতে হইব, তখন এটার অ্যান্টিবডি দেখতে হবে। তা অ্যান্টিবডির ইকুইভ্যালেন্ট অ্যান্টিবডি আপনাকে বের করতে হবে, বানাইতে হইব ইকুইভ্যালেন্ট অ্যান্টিবডি। যখন অ্যান্টিবডি বানাইতে পারেন তখন একটা নির্দিষ্ট সময় আছে বুঝছেন, মনে হয় যে কী হয় ইনকিউবেশন পিরিয়ড, তাই না? একটা কি সময় লাগবে, তারপরে আপনি ভ্যাকসিন বানাইতে পারবেন। আজকে মনে করেন যে রোগটা আউটব্রেক হইলো, আজকেই পারবেন না, সেই প্রস্তুতিটা আসলে থাকাটা দরকার। আমরা আলোচনা একবার শেষের দিকে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের হেলথ রিফর্ম সিস্টেমের সাথে খুবই জড়িত, বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ বয়সে তরুণ, অর্থাৎ 35 বছর বয়সে মানুষের সংখ্যা 65%, এবং এরা মোটামুটি এখন ধরেন একটু গায়ে জোর আছে, কিন্তু 2040 পরে এটা কমে যাবে, তখন রোগ বালায়ের সংখ্যা বাড়বে। এই মানুষদের কথা মাথায় রেখে আমরা মোটা দাগে কোন ধরনের হেলথ সিস্টেম বা গভর্নেন্স আমাদের এখনই মাথায় নেওয়া উচিত? আমি আগের কথাটাই আবার রিপিট করব যে আসলে এখন আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্সে রয়েছি, হ্যাঁ, যেটা আমার লাভের সুযোগ। এই সময় আমাকে স্টক করতে হবে, কারণ এজেড পপুলেশন বাড়ছে এবং তাদের ক্ষেত্রে এখন থেকে যদি প্রস্তুতি না নেই তাহলে রাষ্ট্রের উপর প্রথম দায়িত্ব পড়বে। এখন এই যে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলোর কথা আপনি শুরুতে বলছিলেন, সেটা একটা মেজর, আমাদের প্রায় 70% মৃত্যুর কারণ হচ্ছে এনসিডি। যদিও ধাক্কা যখন দিচ্ছে কোভিডের মতো কিংবা ডেঙ্গু কিংবা মামস বা মেজলস, তখন কিন্তু একটা বড় ধাক্কা আসছে, কিন্তু মানে যেটা আমরা লক্ষ্য করছি না যে ভেতর কিন্তু এনসিডি আমাদেরকে প্রচণ্ডভাবে মানে নাজুক অবস্থায় ফেলছে। তাহলে সব কিছু মিলিয়ে ওই যে প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থা এবং তার জন্য যে গভর্নেন্স, আমরা কিন্তু একটা ডিজি পাবলিক হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার করে তার ভেতরে, এবং তার সঙ্গে শুধু তো ডাক্তারি হেলথ মিনিস্ট্রির দায়িত্ব না। আপনি এখন এয়ার পলিউশন ঠিক করতে গেলে আপনাকে পরিবেশ মন্ত্রণালয় লাগবে, আপনাকে রাস্তার দুর্ঘটনার জন্য অন্য মন্ত্রণালয় লাগবে, কত মন্ত্রণালয়ের যে রোল রয়েছে পানির জন্য, ফুডের জন্য থেকে শুরু করে সব কিছু। তাহলে ইন্টার মিনিস্ট্রিয়াল যে একটা কোলাবোরেশনের জন্য যে একটা আমব্রেলা অর্গানাইজেশন লাগবে রাষ্ট্র সরকার প্রধানের নেতৃত্বে, আমরা একটা কমিশনের কথা বলছি, সমন্বিত জনস্বাস্থ্য ব্যবস্থা। এই ব্যবস্থা জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কিউরেটিভ কেয়ার থাকবে না তা না বলছি, সেটা থাকবে। এবং শিক্ষা ব্যবস্থাতেও আপনার, যেমন আমি সময় থাকলে বলতাম, কিন্তু এটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাতেও আপনি যদি প্রাইভেট প্র্যাকটিস করে যদি টিচার হতে চান, রিসার্চ গবেষক হতে চান, এটা সম্ভব না। আলোচনাটা খুবই জমা ছিল, আমরা হাতে আলোচনা করতে, দর্শক আমরা আলোচনাটা শেষ করতে হচ্ছে, বাট আপনার লাইনটা দিয়েই শেষ করতে চাই যে আমরা একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দরকার, যেখানে সরকার, প্রাইভেট সেক্টর, গ্লোবাল ডায়াসপোরা, গ্লোবাল বেস্ট প্র্যাকটিস মিলেই আলোচনাটা করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর লিয়াকত আলী এবং ডক্টর মোহাম্মদ বজলুর রহমান তালুকদার, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশের হেলথ সিস্টেম নিয়ে, অর্থাৎ আজকের যে হেলথ সিস্টেম, আগামীর বাংলাদেশ, অর্থাৎ আজকের হেলথ সিস্টেম ঠিক থাকলে আমরা একটা প্রোডাক্টিভ, একটা ভালো ন্যাশন বিল্ড করতে পারবো। সেই জায়গাটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আমাদের পাবলিক হেলথের বর্তমান যে মূল চ্যালেঞ্জ, সেটা বাজেটের জায়গায়, প্ল্যানিংয়ের জায়গায়, কিংবা প্রাইভেট পাবলিক সেক্টর যে কোঅর্ডিনেশনের সেই জায়গাটা। একই সাথে আমরা দেখেছি যে ইউকের মতো মার্কেটে, ইউকের মতো দেশে তারা কিভাবে পাবলিক হেলথ সিস্টেম মেনটেন করে, যেখানে রুল ইজ দ্য ফার্স্ট, কেউ যদি রুল ব্রেক করে তারা ইমিডিয়েটলি তার শাস্তির ব্যবস্থা আছে, যেখানে প্রাইভেট কিংবা সরকারি স্বাস্থ্যসেবার আসলে খুব বেশি তফাৎ নয়, একই তারা স্বাস্থ্যসেবা পান। এবং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আমাদের যে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, অর্থাৎ আমাদের অধিকাংশ মানুষ বয়সে তরুণ, তাদেরকে যদি আমরা একটি শক্তিশালী এবং সম্ভাবনাময় মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, এবং যার কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু এই স্বাস্থ্য, সেই জায়গাটায় ওনরা যেটা বলার চেষ্টা করলেন, একটা সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা আমাদের করতে হবে, এবং যেখানে ডায়াসপোরারা খুব বড় ভূমিকা রাখতে পারে। দর্শক, গ্লোবাল বাংলাদেশে আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, দেখার চেষ্টা করি কীভাবে
কিভাবে সরকার বেসরকার এবং ডায়াসপোরা মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারি। এবং এই শো নিয়ে যদি আপনাদের মতো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কিংবা বিশেষ কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে globalbangladeshshow@gmail.com এই ইমেলে পাঠাতে পারেন। একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন +88 01915 631608 এই নাম্বারে। আগামী শনিবার আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকে শেষ করছি গ্লোবাল বাংলাদেশ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।